ওয়েলকাম টু বেঙ্গল টেকনোলজি। এর আগে আমরা হ্যান্ড টুলস, ইলেকট্রিক্যাল সেফটি, ইলেকট্রিক্যাল বেসিক, ইলেকট্রিক্যাল কেবল, ব্যাটারিজ এর শর্ট কোশ্চেন্সগুলো আলোচনা করেছি। এখন আমরা প্যাসিভ কম্পোনেন্টসের উপরে এমসিকিউগুলো আলোচনা করছি। তো প্যাসিভ কম্পোনেন্টসের একটা আগে পার্ট আমি আপলোড করেছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এরপরে আর একটা পার্ট আপলোড করা হবে। তো চলো শুরু করি। আগের পার্টে একটা ছোটো ভিডিও ছিল যেটা 6টা কোশ্চেন্স আপলোড করা হয়েছে। এখানে 7 নম্বর থেকে আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন্স, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট i4। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো এটা হচ্ছে i1, এটা i1, এই পয়েন্টের সাপেক্ষে কারেন্টগুলো এন্টার করেছে, i5, i2, i3, i4, এইভাবে সব কারেন্টগুলো। তাহলে এই পয়েন্টে এই পয়েন্টটাকে বেস করে এখানে দুটি কারেন্ট ইন করছে, দুরকম কারেন্ট ইন করছে, i5 আর i1। i5-এর ভ্যালু হচ্ছে 20 অ্যাম্পিয়ার আর i1-এর ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আর তার সঙ্গে কী হচ্ছে, এখান থেকে i4, i3 আর i2 এগুলো সব এখান থেকে আউটগোয়িং হচ্ছে, দুটি কারেন্ট ইন হচ্ছে আর 3টি কারেন্ট আউট হচ্ছে। আর এটা হচ্ছে কার্চফের কারেন্ট ল, কেসিএল নিয়ম হচ্ছে যে একটা পয়েন্টের সাপেক্ষে যতগুলো ইন করবে তাদের ভ্যালুটা অ্যাড করে ইকুয়ালস টু হবে যতগুলো আউট হচ্ছে। অর্থাৎ এখানে এই i4 বের করতে হলে আমাদের করতে হবে i1 প্লাস i5, এই দুটি ইন করেছে, ইকুয়ালস টু i2 প্লাস i3 প্লাস i4, এটা করতে হবে। দিয়ে ওখান থেকে সমাধান করে i4-এর ভ্যালুটা বের করতে হবে। করে দেখছি আমরা। তাহলে কার্চফস ল অনুসারে এখানে দেখো ইনকামিং কারেন্ট, এই দুটি হচ্ছে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, এই ফর্মুলাতে বসিয়ে দিলাম। তাহলে এই দুটি হচ্ছে ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, এই তিনটে বেরিয়ে যাচ্ছে আর এই দুটো এন্টার করেছে। আর এখান থেকে সমাধান i4 বের করলাম। তাহলে এখানে i1 প্লাস i5 আর এগুলো সমাধানের সমান চিহ্নের ডান দিকে যদি সরে যায় তাহলে নেগেটিভ সাইন হয়ে যাবে। সুতরাং -i2 -i3 হয়ে গেলো। এখানে ভ্যালু i1-এর ভ্যালু হচ্ছে 2, i5-এর ভ্যালু 20, i2-এর ভ্যালু 15 আর i3-এর ভ্যালু 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে 20 আর 22 মাইনাস 16 ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে, দেখা যাক কি আনসার আছে। তাহলে এখানে আমাদের ডি অপশন হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন 8, পোটেনশিওমিটার ইজ ইউজড টু প্রোভাইড। পোটেনশিওমিটারটা কী জন্য ব্যবহার করা হয়? a fixed resistance value, a variable resistance value, any two resistance value, a resistance value in steps। তাহলে ফিক্সড রেজিস্ট্যান্স ভ্যালু নয়, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ভ্যালু। অর্থাৎ পোটেনশিওমিটারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। যখন তার নবটাকে ঘোরাবো, তার রোটারি সুইচের মতো কাজ করে, যখন ওটাকে ঘোরাবো তখন রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়বে, আবার অপোজিট দিকে ঘোরালে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমবে। তাহলে এটা ভ্যারি করা যাচ্ছে, কম অথবা বেশি করা যায়, সেই জন্য এটা হচ্ছে a variable resistance value. Question number 8, a preset is a sort of, presetটা কি? ভ্যারিয়েবল রেজিস্টার না অ্যাডজাস্টেবল রেজিস্টার না ফিক্সড রেজিস্টার, স্টেপড ভ্যালু রেজিস্টার? তাহলে প্রিসেটটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্টার। অর্থাৎ এরটাকেও ভ্যালুটাকে চেঞ্জ করা যায়, একটা স্ক্রুড্রাইভার ঘুরিয়েও ভ্যালুটাকে চেঞ্জ করা যায়, বাট এটা ভ্যারিয়েবল না, এটা প্রিসেট। এটা যেমন ভ্যারিয়েবলটা যেমন যে কোনো মুহূর্তে ওটাকে, যেমন ফ্যান ও রেগুলেটরটা স্পিড কম বেশি করার সময় যেমন ভ্যারি করতে হয় সেরকম, কিন্তু এইটা প্রিসেটটা হচ্ছে একটা ভ্যালুতে ফিক্সড করে দেওয়ার পরে ওটাকে বোর্ডে ফিক্সড করে দেওয়া হয়, আর তার চেঞ্জ করা হয় না। পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে কোনো সময় যে ভ্যালুটা যদি তার কমে যায় তাহলে আবার একটাকে সেট করে দেওয়া হয় রেজিস্টারটাকে। তাহলে প্রিসেটটা হচ্ছে আমাদের একটা অ্যাডজাস্টেবল, এটা বি। কোশ্চেন নাম্বার 10-এ দেওয়া আছে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য গিভেন সার্কিট। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, 6 ভোল্ট ডিসি দেওয়া আছে, তার সিরিজে একটা R = 6 ওহম রেজিস্টার লাগানো আছে, এখানে একটা অ্যাম্পিয়ার মিটার আছে, আর এখানে
ব্রেক, মানে সার্কিটটা ব্রেক অবস্থায় আছে। তাহলে একটা কথা মনে রাখতে হবে, এখানে জিজ্ঞেস করেছে যে অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে এই সার্কিটের মধ্যে। তো যখন সার্কিট ওপেন থাকে, অর্থাৎ এখানে সার্কিট ব্রেক হয়ে আছে, যখন সার্কিট ব্রেক হয়ে থাকবে তখন কিন্তু সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না, জিরো, এখানে হবে জিরো। যদি এই সার্কিটটা ক্লোজ থাকতো এগুলো, তাহলে কত অ্যাম্পিয়ার দেখাতো এখানে, সেক্ষেত্রে হতো ভোল্টেজ আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখানে ভি এর ভ্যালু আছে 6 ভোল্ট অ্যান্ড আর হচ্ছে 6 ওহম ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতো যদি এটা ব্রেক না থাকতো, কিন্তু ব্রেক আছে সেই জন্য ওপেন সার্কিট, সুতরাং এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, জিরো। Question number 11. The resistance value of a carbon resistor having orange, red, brown and golden color band is. তাহলে এখানে কালার কোডের ওপর একটা কোশ্চেন দেওয়া আছে। কালার কোড দেখে আমাদেরকে রেজিস্টারের ভ্যালুটাকে বের করতে হবে। তো কালার কোড কী কী বলা আছে, অরেঞ্জ, রেড, ব্রাউন অ্যান্ড গোল্ডেন। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে এদের ভ্যালুগুলো কত। তার আমরা ভ্যালুগুলো লিখে নিই প্রথমে। তাহলে রেজিস্ট্যান্সের কালার কোড বের করার জন্য এই নিয়মটা আমরা ফলো করি। এখানে বিবি আর ও ওয়াই জিবিভি জিডাব্লিউ এভাবে একটা সূত্র লেখা হয়। এটাকে মনে রাখার জন্য বলা যেতে পারে বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, এভাবে মনে রাখা যেতে পারে। 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা এখানে লেটার আছে। তো ফার্স্ট হচ্ছে ব্ল্যাক, এটা ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, ধূসর বর্ণ আর হোয়াইট। এই অনুসারে আমরা প্রথমে সাজিয়ে নেব। রেজিস্ট্যান্সের ভ্যালু কী করে বের করতে হয়, প্রথমে আছে অরেঞ্জ, তাহলে অরেঞ্জের ভ্যালু এখানে 3 বসিয়ে দিলাম। রেড আছে, রেডের ভ্যালু হচ্ছে এখানে 2 বসিয়ে দিলাম। তারপরে যেটা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার, এটা 10 টু দি পাওয়ার করে 1 করে দিলাম। আর গোল্ডেনটা হয় টলারেন্স, অর্থাৎ যে ভ্যালুটা সেটা এক্স্যাক্টলি না এসে একটু কম বেশি হয়, যেটা টলারেন্স বলা হয়। গোল্ডেন কালার টলারেন্স হচ্ছে +-5%, সরি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 320 ওহম হয়ে যাচ্ছে, এটা 320 ওহম আর +-5% এখানে থাকবে। তো দেখি কোনটা আনসার দেওয়া আছে। তাহলে এখানে আনসার দেওয়া আছে, দেখো সি এরটা 320 ওহম। নেক্সট কোশ্চেন্স, দ্য কালার ব্যান্ডস অফ 1.5 ওহমস রেজিস্টার উইল বি। এখানে অপোজিট দিয়েছে যে একটা রেজিস্ট্যান্স আছে যার ভ্যালুটা বলেছে 1.5 ওহম, তাহলে তার কালার ব্যান্ডটা কীভাবে হবে দেখা যাক। তাহলে প্রথমে দেখতে হবে যে 1 কার ভ্যালু, তাহলে ব্রাউনের ভ্যালু হয় 1, আর গ্রিন 5 কার ভ্যালু দেখতে হবে, গ্রিনের ভ্যালু হচ্ছে 5, আমরা আগে দেখলাম। তো ঠিক আছে, এটা পাশাপাশি যদি বসানো হয় তাহলে 15 হচ্ছে। এবার ব্রাউনের ভ্যালু হচ্ছে 1 দিলে হবে না, তাহলে 150 হয়ে যাবে। গোল্ডেনের ভ্যালু হচ্ছে ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 15/10 ইকুয়ালস টু 1.5। সাধারণত গোল্ডেনটাকে টলারেন্স হিসাবেই ব্যবহার করা হয়, কিন্তু যখন এটা 3টে কালারের পরপর 3টে কালার চলে আসবে, 3টে কালারের মধ্যে যদি থাকে তখন সেটাকে 10 টু দি পাওয়ার -1 দিয়ে ভাগ, অর্থাৎ 10 দিয়ে সেটাকে ভাগ করতে হয়। যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। বাট জেনারেলি গোল্ডেনটা আসে আমাদের টলারেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডাকটেন্স অফ আ কয়েল ডিপেন্ডস অন। একটা কয়েলের যে ইন্ডাকটেন্স সেটা কিসের উপর নির্ভর করে, ইন্ডাকটেন্স কিসের উপর নির্ভর করে। দ্য স্পেসিং বিটুইন দ্য টার্নস অফ দ্য কয়েল, কয়েলে যে টার্নটা দেওয়া হয় তো তাদের মধ্যে যে দূরত্বটা সে দূরত্বের উপর নির্ভর করে না নাম্বার অফ টার্নস অফ কয়েলে কতগুলো পাক সংখ্যা দেওয়া হলো তার উপর নির্ভর করবে, না দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কোর, আর না ওর মধ্যে যে কোরটা ব্যবহার করা হবে তার উপর নির্ভর করবে। ডি হচ্ছে অল দ্য 3 অ্যাভাব স্টেটেড প্যারামিটার্স। তাহলে কয়েলের ইন্ডাকটেন্স যেটা সেটা নির্ভর করে কিন্তু কত পাক সংখ্যার উপর নির্ভর করে, কোন ম্যাটেরিয়ালের কোর ব্যবহার করা হয়েছে সেটার উপর নির্ভর করে, আর তার সঙ্গে স্পেসিং বিটুইন দ্য টার্নস অফ দ্য কয়েল, ও টার্নসগুলো কত কাছাকাছি নিজেদের মধ্যে আছে সেটার উপর নির্ভর করে। তাহলে এখানে হচ্ছে আনসার আমাদের ডি। নেক্সট কোশ্চেন্স, দ্য
the inductance of a coil of 50 turns is 5 millihenry. If the number of turns is doubled, the inductance of the coil will become what? একটা কয়েল আছে, যে কয়েলের 50 পাক মারা হয়েছে, 50টা টার্ন আছে, আর 50টা টার্নের কয়েলের ভ্যালু হচ্ছে, তার ইন্ডাকটেন্স হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। আমরা জানি কয়েলের ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে, একক হচ্ছে হেনরি, এখানে হচ্ছে তাহলে মিলি হেনরি। ইফ দ্য নাম্বার অফ টার্নস ইজ ডাবল, এবার পাক সংখ্যা যদি 50 ছিল 100 করে দেওয়া হলো, তা সেক্ষেত্রে ইন্ডাকটেন্সটা কত হবে? সেক্ষেত্রে আমরা আগেই কোশ্চেন দেখলাম যে ইন্ডাকটেন্সের উপর নির্ভর, কয়েলের নাম্বার অফ টার্নসের উপর নির্ভর করছে তার ইন্ডাকটেন্সটা, তাহলে যেটা ডাবল করে দেওয়া হয় তো ইন্ডাকটেন্সও ডাবল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10 মিলি হেনরি। নেক্সট কোশ্চেন, এয়ার কোর অ্যান্ড ফেরাইট কোর ইন্ডাক্টার্স আর ইউজড ইন, এয়ার কোর আর ফেরাইট কোর ইন্ডাক্টার্সগুলো কোথায় ব্যবহার করা হয়? পাওয়ার সাপ্লাই ফিল্টার সার্কিটে ব্যবহার করা হয়, অডিও ফ্রিকোয়েন্সি সার্কিটে ব্যবহার করা হয়, না হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে আর লো পাস ফিল্টারে? তো এখানে ফেরাইট কোর যেটা, সেটা খুব ভালো কোর, আর এয়ার কোরটা এগুলো কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সুইচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সব এগুলো পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়, কিন্তু এগুলোকে বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি সুইচিং যখন হয় আইসির মধ্যে, তো তার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো যে কোনো পাওয়ার সাপ্লাই সার্কিট যদি থাকে ওখানে অবশ্যই লাগানো হয় ফেরাইট কোর ট্রান্সফরমার। কী জন্য লাগানো হয়? কারণ তার ফ্রিকোয়েন্সিটা হাই ফ্রিকোয়েন্সি, সেজন্য। তাহলে আমাদের আনসার হচ্ছে এখানে সি, হাই ফ্রিকোয়েন্সি সার্কিটের জন্য। কোশ্চেন নম্বর 16, ইন্ডাক্টার্স ইউজড ইন রেকটিফায়ার সার্কিটস আর অফ দ্য অর্ডার অফ, ইন্ডাক্টার্স রেকটিফায়ার সার্কিটে ব্যবহার করা হয় কোন ভ্যালুর ব্যবহার করা হয়? রেকটিফায়ার সার্কিট মানে বুঝতে পারছো, যে সার্কিটটা এসি সিগন্যালকে ডিসিতে কনভার্ট করছে সেটাকে রেকটিফায়ার বলা হয়। তো সেই সার্কিটটাতে ইন্ডাক্টার্স থাকে, তো সেটা কোন ভ্যালুর উপর লাগানো হয়? সেভারাল হেনরি, হেনরির উপরে কয়েক হেনরি, না মাইক্রো হেনরি, না মিলি হেনরি, না হান্ড্রেডস অফ হেনরি? তো প্রথমে জানতে হবে যে হেনরিটা একটা ওদের স্ট্যান্ডার্ড একক, বড় একক, আর তারপরে হচ্ছে মিলি হেনরি হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, হেনরির 1000 ভাগের 1 ভাগ। আর মাইক্রোটা হচ্ছে মিলি হেনরির 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10⁻³ হেনরি হচ্ছে 1 হেনরি ইকুয়ালস টু 10⁻³ হেনরি, আর 1 হেনরি ইকুয়ালস টু 10⁻6 মাইক্রো হেনরি। তো আমাদের মিলি হেনরির রেঞ্জে লাগানো হয়। কোশ্চেন নাম্বার 17, দ্য ইউনিট অফ কিউ অফ আ কয়েল ইজ, কিউ মানে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। তো কয়েলের কোয়ালিটি ফ্যাক্টরের এককটি কি? হেনরি, হার্জ, নো ইউনিট, কুলাম। তো কোয়ালিটি ফ্যাক্টর যেহেতু দুটি সংখ্যার সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য এর কোনো একক হয় না, সুতরাং ইট হ্যাজ নো ইউনিট। আনসার ইজ সি। কোশ্চেন নাম্বার 18, দ্য ইম্পিডেন্স অফ আ কয়েল ইজ গিভেন বাই, কয়েলের ইম্পিডেন্সের ফর্মুলাটি কি? ইম্পিডেন্স মানে আমরা জানি যে এসি সার্কিটে ইন্ডাক্টর যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে সেটাকে, রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স একই জিনিস, বাট ওটা এসি সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স হয় আর ডিসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে? তাহলে এখানে ফর্মুলা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে জেড এল ইকুয়ালস টু √(x_l² প্লাস r²). জেডটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ যে পরিমাণ রেজিস্ট্যান্স সার্কিটে প্রোভাইড করেছে ইন্ডাক্টরটা, তার ভ্যালুটা হচ্ছে এক্সএল। এক্সএল ইকুয়ালস টু কী হয়? এক্সএল ইকুয়ালস টু 2πfl। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল, আর তার সঙ্গে আর রেজিস্ট্যান্স। তো ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে জেড এল ইকুয়ালস টু √(xl² প্লাস r²). Question number 19, mutual inductance exists between two coils when they are placed. তাহলে ইন্ডাকটেন্স দু রকম হয়, একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তো সেলফ ইন্ডাকটেন্স একটা কয়েলের মধ্যে, সিঙ্গেল কয়েলের মধ্যে সেলফ ইন্ডাকটেন্স হয়, আর যদি দুটি কয়েল লাগানো থাকে
দুটি কয়েলের মধ্যে বা তিনটি কয়েল হতে পারে, তো এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়। তো এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কখন হয়? ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, দুটি কয়েলকে যখন অনেক দূরে রাখা হয়, ক্লোজ টু ইচ আদার, একে অপরের খুব কাছাকাছি রাখা হয় তখন মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, না পারপেন্ডিকুলার লম্বভাবে রাখা হয় তখন মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, না কোনোগুলি নয়। তাহলে যখন দুটি ইন্ডাক্টরকে ক্লোজে রাখা হবে একসঙ্গে তখন তাদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে। থ্যাংক ইউ। আর নেক্সট পার্টে আমরা পরবর্তী কোশ্চেন্সগুলো আলোচনা করব। ধন্যবাদ।